পর্ব 3 ল 25 নিজেকে পুনর্নির্মাণ করুন। নেপোলিয়ন বোনাপার্ট এক তরুণ অফিসার থেকে শুরু করে বিপ্লবীর নায়ক হিসেবে উঠে এসেছিলেন। এরপর 1804 সালে নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন, ঘোষণা দিয়ে যে তার শক্তি কারো থেকে নয়, শুধুমাত্র নিজের থেকে আসে। বাস্তবে নির্বাসিত হলেও তিনি নিজের চিত্র নিয়ন্ত্রণ করতেন। 1814 সালে এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর, যখন বেশিরভাগ মানুষ ভেবেছিল তার গল্প শেষ, তিনি একটি নাটকীয় প্রত্যাবর্তন ঘটালেন। 100 দিনের মধ্যে তিনি প্যারিসের দিকে রওনা হলেন। সৈনিকদের সাহস দিলেন তার উপর গুলি করতে, কিন্তু তারা তার পাশে দাঁড়ালো। সে শুধু একজন পতিত নেতা ছিলেন না, তিনি পুনর্জন্ম নেওয়া একটি কিংবদন্তি ছিলেন। ওয়াটারলুয়ের পর সেন্ট হেলেনাতে নির্বাসিত হন। তিনি নিজের স্মৃতিকথার মাধ্যমে নিজের ইতিহাস রচনা করলেন, নিজেকে একজন প্রতারিত মর্তে হিসাবে উপস্থাপন করলেন, পরাজিত শাসক হিসাবে নয়। ক্ষমতার খেলা হলো, আপনার পরিচয় হতে পারে আপনার সবচেয়ে বড় হাতিয়ার অথবা সবচেয়ে বড় জাল। পৃথিবী আপনাকে নির্দিষ্ট একটি রোল বা পরিচয় বেঁধে ফেলবে, আর একবার আপনি সেটা মেনে নিলে আপনি পূর্বানুমেয় হয়ে যাবেন। পূর্বানুমেয়তা হলো দুর্বলতা, কিন্তু শক্তি থাকে তাদের যারা নিজেদের সংজ্ঞায়িত হতে অস্বীকার করে, যারা নিজেদের গঠন করে, নিজেদের গল্প পূর্ণ লিখে, পরিস্থিতির সাথে মানিয়ে ঠিক করে কে হবেন তারা। তাই আপনি যদি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চান এবং আপনার পরিচয় নিয়ন্ত্রণ করতে চান, এই নীতিগুলো অনুসরণ করুন। 1. নিজেকে আয়ত্ত করুন। বিশ্ব কিভাবে আপনাকে দেখে তার নিয়ন্ত্রণের আগে আপনাকে নিজের প্রতি সচেতন হতে হবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। শক্তি শুরু হয় আত্মসচেতনতা থেকে এবং নিজের মূল পরিচয় হারানো ছাড়া মানিয়ে নেওয়ার ক্ষমতা থেকে। 2. নিজেকে বুঝুন। জানুন জীবন একটি মঞ্চ। আপনি কোন চরিত্র পালন করছেন এবং অন্যরা আপনাকে কিভাবে দেখে তা জানুন। 3. আত্মনিয়ন্ত্রণ আয়ত্ত করুন। আপনার আবেগ এবং অভিব্যক্তি নিয়ন্ত্রণ করুন। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিন, কিন্তু নিয়ন্ত্রণ হারাবেন না। 4. একটি স্মরণীয় চরিত্র তৈরি করুন। এমন একটি ছবি তৈরি করুন যা অমুক করা যায় না বা মানুষকে আলোচনার বিষয় করে তোলে। 5. নাটকীয় কলা আয়ত্ত করুন। পুনর্নির্মাণ শুধু আপনি কে তা নয়, আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেন। সঠিক মঞ্চ, সঠিক সময় এবং নাটকীয় প্রভাব যা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। অপেক্ষা, বিস্ময় এবং বড় অঙ্গীকার ব্যবহার করুন যেন আপনার উপস্থিতি অবিস্মরণীয় হয়। 6. নিজেকে ক্রিয়াকলাপের কেন্দ্রে রাখুন, পটভূমিতে মিলিয়ে যাবেন না। 7. পরিচয় হলো একটি পোশাক, আত্মবিশ্বাসের সঙ্গে পরিধান করুন, কিন্তু কখনো পোশাকটি যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। 8. অন্যরা আপনাকে কিভাবে দেখে তা নিয়ন্ত্রণ করুন। মানুষ আপনাকে যেমন আছেন তেমন দেখে না, তারা আপনাকে যেমন উপস্থাপন করেন তেমন দেখে। ক্ষমতার চাবিকাঠি হলো ধারণা পরিচালনা। কখন প্রকাশ করবেন, কখন আটকে রাখবেন, কখন অদৃশ্য হবেন তা জানুন। 9. পরিস্থিতি বুঝুন। কি মানুষকে আকর্ষণ করে, কি তাদের বিরক্ত করে তা জানুন। মনোযোগ আকর্ষণ করুন, তবে আপনার শর্তে। যখন দরকার আটকে রাখুন। 10. যত কম দেখাবেন তত বেশি কৌতূহল তৈরি হবে। রহস্য উত্তেজনা তৈরি করে, কিন্তু মহান পুনর্নির্মাণ শুধু পরিচয় তৈরি করে। এটা কিভাবে পৃথিবীকে সেটি দেখানো হয় তাতেই নিহিত। যদি আপনি খুব দ্রুত বা অনেক কিছু প্রকাশ করেন, রহস্য হারিয়ে যাবে। অতি বিলম্ব করলে অদৃশ্য হয়ে যাবেন। এখানে নাটকীয়তা দরকার। শক্তিশালী ব্যক্তিরা কেবল অস্তিত্ব নয়, তারা তাদের উপস্থিতি মঞ্চস্থ করে। এটা কিভাবে করবেন? বিগ গেস্টার করুন, একটি সাহসী প্রতীকী অঙ্গীকার যা আপনার খ্যাতি দৃঢ় করে। মঞ্চে আসা ও যাওয়া পরিকল্পনা করুন। মানুষ প্রথম ও শেষ ছাপ মনে রাখে। সহজ সরল উপস্থিতি। কখনো কখনো নীরবতা কথার থেকেও শক্তিশালী, কিন্তু সাবধান, অতিরিক্ত অভিনয় বিপরীত ফল দিতে পারে। দেখা দিতে পারে যেন আপনি খুব জোর করে মনোযোগ চাইছেন। এই কৌশলগুলো আয়ত্ত করুন, কিন্তু মনে রাখবেন, সত্যিকারের শক্তি শুধু একটি পরিচয় তৈরি করতে নয়, এটি মানিয়ে নেওয়ার মধ্যে। শক্তিশালী ব্যক্তি এক রোলে আটকে থাকে না, তারা বদলায়, তারা বিকশিত হয় এবং মুহূর্তে চাহিদা অনুযায়ী হয় যেটা দরকার। ল 26। আপনার হাতকে পরিষ্কার রাখুন। 16 শতকে ইংল্যান্ডের হেনরি দ্বিতীয় এবং ক্যাথেড্রালের আর্চবিশপ থমাস বেকেটের মধ্যে সংঘাত হয়েছিল। হেনরির বিশ্বস্ত সহযোগী ছিল বেকেট।
কিন্তু পরে বেকেট তাকে অস্বীকার করে। রাজা কর্তৃত্বের উপর গির্জার ক্ষমতার পক্ষে দাঁড়ায়। হেনরি হতাশ হয়ে বলেছিলেন, কেউ কি এই দুষ্ট পুরোহিতকে আমার থেকে দূর করতে পারবে না? তার নাইটটা এটাকে আদেশ হিসাবে নিয়ে 1170 সালে ক্যান্টারবেরির ক্যাথেড্রালে বেকেটকে হত্যা করে। এই হত্যাকাণ্ড খ্রিস্টান বিশ্বের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে, কিন্তু হেনরি জড়িত থাকার কথা অস্বীকার করে। তিনি কখনো স্পষ্টভাবে আদেশ দেননি, হাত পরিষ্কার রাখে, তিনি সরাসরি দা এড়ান। তবু বেকেটের অপসারণ থেকে লাভবান হলেন। ক্ষমতা একটি ময়লা খেলা। যারা সত্যি এটাকে আয়ত্ত করে তারা একটি গুরুত্বপূর্ণ নিয়ম জানে। আপনাকে নির্দোষ মনে হতে হবে। আপনার সুনাম তৈরি হয় যা আপনি প্রকাশ করেন তার থেকে, আপনি যা কিছু লুকান তার উপর। ভুল, কেলেঙ্কারি, নিষ্ঠুর সিদ্ধান্ত কখনোই আপনার সঙ্গে সরাসরি যুক্ত হওয়া চলবে না। পরিবর্তে অন্যদের ব্যবহার করুন আপনার ময়লা কাজ করার জন্য। তারা ঝুঁকি নিক, পড়ে যাওয়ার সই করুক, আর আপনি অছুতাই থাকুন। এর জন্য দুটি কৌশল আছে। এক, স্কেপগোল, বলিপণ্ড কৌশল। কিছু ভুল হলে দোষ অন্য কারো উপর চাপানো। আপনার সুনাম রক্ষা করার জন্য কারো ত্যাগ দরকার। ইতালীয় রেনেসাঁর সময় চেসারে বর্জিয়ার শক্তি দেখতে পাওয়া যেত তার বাহ্যিক চেহারায়। বর্জিয়া অত্যন্ত নিষ্ঠুর এক শাসক। রামিরো দে ওর্কোকে নিয়োগ দিয়েছিলেন। ওর্কো নির্দয়ভাবে বিরোধী শাসকদের দমন করত এবং ভয় ছড়াত। কিন্তু যখন সাধারণ মানুষের মধ্যে ঘৃণা বেড়েছিল, বর্জিয়া জানত তাকে নিজেকে দূরে রাখতে হবে, নিজের চিত্র পরিষ্কার রাখতে হবে। সুতরাং বর্জিয়া ওর্কোকে খলনায়ক বানিয়ে তাকে প্রবলভাবে নিন্দা জানায়, তার মৃত্যুদণ্ড দেয় এবং মৃতদেহ শহরের মাঝখানে রেখে দেন যেন তা সবাই দেখে। লোকেরা যারা আগে বর্জিয়ার শাসনে ভীত ছিল, ওর্কোকে শাসক মনে করে বর্জিয়াকে রক্ষক মনে করতে শুরু করে। এটাই স্ক্যাপগেটের শক্তি। 2, বিড়াল পা কৌশল। স্ক্যাপগোট দোষ নয়, কিন্তু বিড়াল পা কাজ করে যখন কিছুটা ঝুঁকিপূর্ণ বা অপ্রিয়। সত্যিকারের কৌশলবিদ নিশ্চিত করেন অন্য কেউ ঝুঁকি নিয়ে কাজটা করে আর তিনি পুরস্কার পান। সর্বশ্রেষ্ঠ এই কৌশল আয়ত্ত করেছিলেন ক্লিওপেট্রা। তিনি শুধু রানী ছিলেন না, ছিলেন মহারথী চালক। প্রথমে ভাই পটমি দ্বারা নির্বাসিত হওয়ার পর ক্লিওপেট্রা সরাসরি আক্রমণ করেননি, বরং জুলিয়াস সিজারকে প্রলুব্ধ করেন, তাকে ব্যবহার করে নিজের শত্রুদের দূর করেন এবং আবার ক্ষমতায় আসেন। বছরের পর বছর তিনি একই কৌশল মার্ক অ্যাংটনির সঙ্গে করেছিলেন। নিজে কখনো তলোয়ার তুলেননি, কিন্তু পুরুষদের নিয়ন্ত্রণ করতেন যারা তলোয়ার চালাতেন। এটা হলো বিড়াল পা কৌশলের সারমর্ম। অন্যরা ঝুঁকি নিক আর আপনি নিয়ন্ত্রণ করুন। এই আইন কিভাবে প্রয়োগ করবেন? কখনো আপনার নাম ব্যর্থতা বা কেলেঙ্কারির সাথে যুক্ত করবেন না। ভুল হলে স্কেপগোট প্রস্তুত রাখুন। ময়লা কাজ নিজেই করবেন না। বিড়াল পা খুঁজে নিন যারা ঝুঁকি নিবে, আর আপনি পুরস্কার ভোগ করবেন। কাহিনী নিয়ন্ত্রণ করুন। ভুল হলে দ্রুত পদক্ষেপ নিন। দোষ অন্যের উপর চাপান যতক্ষণ না লোকেরা আপনার দিকে সন্দেহ করে। ল 27, মানুষের বিশ্বাসের প্রয়োজনকে কাজে লাগিয়ে একটি পূজামণ্ডীয় অনুসারী তৈরি করুন। 1960 সালের দশকের শেষের দিকে চার্লস ম্যানসন তার বিশেষ একটি অনুসারী গোষ্ঠী দ্য ফ্যামিলি তৈরি করেছিলেন। কিন্তু তিনি তাদের শাসন করেননি বলেই নয়, তিনি তাদের বিশ্বাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন। ম্যানসন নিজেকে একটি মেসিয়ানিক ব্যক্তি হিসেবে উপস্থাপন করতেন, দাবি করতেন যে এক মহা বিপর্যয় আসছে এবং কেবলমাত্র তিনি তার অনুসারীদের মুক্তির পথ দেখাতে পারবেন। তিনি তাদের উদ্দেশ্য, অনুষ্ঠান এবং নিজেদের থেকে বড় এক কারণ দিয়েছিলেন যা তাদের সম্পূর্ণ আনুগত্য নিশ্চিত করেছিল। 1969 সালে ম্যানসনের নির্দেশে তার অনুসারীরা একাধিক নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করে, যার মধ্যে অভিনেত্রী শ্যারন টেটের হত্যা অন্যতম। ম্যানসন নিজে কখনো অস্ত্র ধরেননি, তার শক্তি ছিল অন্যদের তার দর্শনের প্রতি কাজ করানোর ক্ষমতায়। এটাই বিশ্বাসের শক্তি। মানুষ কঠোর সত্য পছন্দ করে না, কারণ সত্য মেধা ও পরিশ্রম দাবি করে, বরং তারা চায় রোমান্টিক ভ্রান্তি, নিজেদের থেকে বড় কিছু বিশ্বাস করার জন্য। তারা যুক্তির পিছনে নয়, আবেগের পিছনে ছোটে। আপনি যদি সেই বিশ্বাস দিতে পারেন, নিজেকে একটি আন্দোলনের, একটি কারণে বা একটি নতুন চিন্তার পথের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, মানুষ আপনাকে অন্ধবিশ্বাস নিয়ে অনুসরণ করবে। কিন্তু একটি নিবেদিত অনুসারী গোষ্ঠী তৈরি করা যে কোনো রকম নয়, এটি একটি সূত্র অনুসরণ করে। 5 ধাপে সফল ফর্মুলা। 1, আকর্ষণ করুন।
কিন্তু অস্পষ্ট রাখুন। আপনার বার্তা সহজ কিন্তু গভীর হওয়া উচিত। পরিবর্তনের প্রতিশ্রুতিতে ভরা কিন্তু বেশি কিছু প্রকাশ করবেন না। কম বলুন। মানুষ নিজের আশা ও স্বপ্ন দিয়ে খালি স্থানগুলো পূরণ করবে। এটা তাদেরকে আপনার ভীষণ আরও আবদ্ধ করে তোলে। বলুন আপনি মহত্বের জন্য জন্মেছেন বা আপনি গোপন সত্য জানবেন। 2. আবেগে আবেদন করুন, যুক্তিতে নয়। আপনার দর্শককে যুক্তির প্রশ্ন করার সুযোগ দেবেন না, তাদের আবেগে বাধা দিন। নাটকীয় ভাষণ, চিত্র এবং অনুষ্ঠান ব্যবহার করুন যা হিপনোটিক পরিবেশ তৈরি করে, গোপনীয়তা এবং বিশেষত্বের আবরণ তৈরি করে। তাদের বিনোদিত রাখুন যাতে তারা গভীর বিশ্লেষণ করতে না পারে। 3. ধর্মীয় কাঠামো ধার করুন। প্রাচীন ধর্ম থেকে আধুনিক ব্র্যান্ড পর্যন্ত প্রতিটি শক্তিশালী আন্দোলন একটি সংগঠিত কাঠামো অনুসরণ করে। নেতাকে অনুসারীদের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হয়। আয়োজন করুন এমন অনুষ্ঠান যা প্রতিশ্রুতি বাড়ায়। উন্নতির ধাপ ও শ্রেণী নির্ধারণ করুন। টাইটেল দিন যেন তারা বিশেষ ও নির্বাচিত মনে করে। তাদের থেকে বলিদান চাওয়া, যেমন টাকা বা সময়, সেটা তাদের নিজের রূপান্তরের জন্য অপরিহার্য হিসেবে উপস্থাপন করুন। 4. নিজেকে কেবল নেতা নয়, একটি ভবিষ্যৎ দ্রষ্টা, বিপ্লবী হিসাবে প্রতিষ্ঠিত করুন। বিশ্বাস দিয়ে কথা বলুন। পোশাক করুন এবং আচরণ করুন যেন আপনার জ্ঞান সাধারণ মানুষ থেকে আলাদা। আপনার ছবি যত শক্তিশালী হবে, আপনার কর্তৃত্ব তত বেশি থাকবে। 5. আমরা বনাম তারা ধারণা তৈরি করুন। একটি আন্দোলন বিরোধের উপর টিকে থাকে যা আনুগত্য বাড়ায়। আপনার শত্রু প্রয়োজন। যদি শত্রু না থাকে, এটিকে সৃষ্টি করুন। বাহ্যিকদের অবিশ্বাসী বা ঘোষক হিসাবে দেখান। অনুসারীদের বোঝান তারা একটি বিশেষ দলের অংশ যারা আক্রমণের মুখে আছে। ভয় ব্যবহার করুন তাদের একত্রিত ও আপনার উপর নির্ভরশীল রাখার জন্য। এই কৌশলগুলো আপনাকে বিশাল প্রভাব দেবে। তবে সতর্ক থাকুন, যদি আপনার অনুসারীরা আপনার ভ্রান্তি দেখতে পায়, তাদের আনুগত্য রাগে রূপান্তরিত হতে পারে। ইতিহাস দেখিয়েছে সবচেয়ে শক্তিশালী পূজামণ্ডীয় নেতারা প্রায় নিজেদের অনুসারীদের হাতে ধ্বংস হয়েছে। সুতরাং সর্বদা সতর্ক থাকুন, গুপ্তচর রাখুন, কাহিনী নিয়ন্ত্রণ করুন, সবসময় পালানোর পরিকল্পনা রাখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে আপনার ক্ষমতাও ভেঙে যাবে। ল 28। সাহসী হওয়ার মাধ্যমে সম্পর্ক করুন। 1519 সালে স্প্যানিশ বিজয়ী হার্নান কার্তেস ছোট একটি বাহিনীর সঙ্গে মেক্সিকোতে অবতরণ করেছিলেন। তিনি বিশাল আজটেক সাম্রাজ্যের মুখোমুখি হন। সংখ্যায় কম, শত্রু অঞ্চলে গভীর প্রবেশ করেও কার্তেস একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি তার সৈন্যদের আদেশ দেন তাদের জাহাজগুলো জ্বালিয়ে দিতে। এখন কোনো পালানোর সুযোগ নেই, শুধু বিজয় অথবা মৃত্যু। প্রথমে এটি একদম পাগলামি মনে হলেও পালানোর পথ বন্ধ করে কার্তেস তার সৈন্যদের সম্পূর্ণরূপে উৎসর্গ করতে বাধ্য করেন। সন্দেহ বা দ্বিধার জন্য কোনো জায়গা আর রইল না। সব বিপরীতকেও তিনি এবং তার সৈন্যরা আজটেকদের পরাস্ত করেন। কার্তেসের সাহসিকতা তাদের মধ্যে অবিচল আনুগত্য সৃষ্টি করেছিল এবং তা একটি নির্ণায়ক বিজয় এনে দিয়েছিল। কেন সাহসিকতা গুরুত্বপূর্ণ? সন্দেহ আপনার কাজকে দুর্বল করে এবং সন্দেহ ছড়ায়। যখন আপনি অনিশ্চিত মনে হবেন, অন্যরা আপনার প্রতি প্রশ্ন করতে শুরু করবে। কিন্তু যখন আপনি সাহসী সিদ্ধান্ত নেন, আপনি নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং অন্যদের প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেন। সাহসী পদক্ষেপ সম্মান আদায় করে, ভীত সন্ত্রস্ত পদক্ষেপ চ্যালেঞ্জ আমন্ত্রণ জানায়। বড় মিথ্যা যত সাহসী হয় তত বিশ্বাসযোগ্য মনে হয়। এই কারণে আলোচনায় কিছু চরম দাবি করলে আপনি অনেক কিছু পেতে পারেন। বিশ্বাসের সঙ্গে দাবি করলে ভুলগুলো অগ্রাহ্য হয়, কিন্তু দ্বিধা করলে মানুষ সন্দেহ করতে সময় পায়। সাহসী দাবির মাধ্যমে আপনি অন্যদেরকে আপনার কথা গুরুত্ব সহকারে নিতে বাধ্য করেন। সিংহেরা দ্বিধাগ্রস্ত শিকারের চারপাশে ঘোরে, সবকিছু ভাবমূর্তির নির্ভর। যদি আপনি দুর্বলতা দেখান, কম্প্রোমাইজ করেন, পিছু হটেন বা ভীত হন, তখন আপনি আগ্রাসনের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এমনকি যারা স্বভাবতই নির্মম নয়, তারাও আপনাকে ঠেলাঠেলি করবে। কিন্তু আপনি যদি অবিচল আত্মবিশ্বাসে কাজ করেন, লোকেরা আপনাকে চ্যালেঞ্জ করতে দ্বিধা করবে। সাহসিকতা ভয় সৃষ্টি করে, আর ভয় কর্তৃত্ব সৃষ্টি করে। একটি সাহসী পদক্ষেপ কেবল মানুষকে চমকে দেয় না, বরং তাদের ধাক্কা দেয়। যদি তা হঠাৎ, দ্রুত ও অপ্রত্যাশিত হয়, তাহলে তা শুধু ভয় নয়, আধিপত্য প্রতিষ্ঠা করে। যখন মানুষ অপ্রস্তুত থাকে, তারা আপনার ক্ষমতা প্রশ্ন করার সময় পায় না। তারা প্রতিরক্ষামূলক হয় এবং আপনার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকে। আপনি যত বেশি সাহসী হবেন, অন্যরা তত কম আপনাকে প্রতিরোধ করবে।
মধ্যপন্থা গ্রহণ করলে নিজের গর্ত খুঁড়ছেন। দ্বিধা প্রাণঘাতী। আপনি যদি সম্পূর্ণ আত্মবিশ্বাস ছাড়া কাজ করেন, নিজের জন্য বাধা তৈরি করবেন। সমস্যা উঠলেই আপনি নিজেকে সন্দেহ করবেন, দ্বিধাবোধ করবেন এবং অতিরিক্ত চাপ অনুভব করবেন। যখন আপনি থামবেন, অন্যরা সেই ফাঁকে সুযোগকে কাজে লাগাবে। ভীত মানুষ পিছু হটে, শিকারের ফাঁদে পড়ে। সাহসী বাঘ এগিয়ে যায় এবং বেঁচে থাকে। সাহসিকতা আপনাকে ভিড় থেকে আলাদা করে। বেশিরভাগ মানুষ ভীতসংকুল, সংঘর্ষ এড়াতে চায় এবং ভালো লাগাতে চায়, কিন্তু এই ভয় তাদের ছোট করে রাখে। সাহসীরা চমক সৃষ্টি করে আর মনোযোগ শক্তি আনে। ভীতরা পিছনে মিলিয়ে যায়, সাহসীরা মনোযোগ দাবি করে, আর যা মনোযোগ আনে তা প্রভাবও আনে। আমরা তাদের দিকে তাকানো ছাড়ি না যারা বাকিদের থেকে আরও এগিয়ে যায়। আমরা তাদের পরবর্তী সাহসী পদক্ষেপ দেখার জন্য অপেক্ষা করি। কিন্তু মনে রাখবেন, সাহসিকতা সব পরিস্থিতির জন্য নয়। এটি একটি কৌশলগত অস্ত্র, অন্ধ অনুসরণ নয়। আপনাকে পরিকল্পনা করতে হবে, কৌশলগতভাবে ভাবতে হবে এবং যখন সময় আসবে সাহসিকতার সাথে আঘাত করতে হবে। সাহসিকতা করা ভুল আরও সাহসিকতার মাধ্যমে ঠিক করা যায়, কিন্তু দ্বিধায় করা ভুল খুব কমই সংশোধনযোগ্য। সুতরাং সাহসিকতার সঙ্গে কাজ করুন, প্রথমে আঘাত করুন এবং সম্মান আদায় করুন। ল 29, শেষ পর্যন্ত পরিকল্পনা করুন। হানিবাল বার্সা ইতিহাসের সেরা সামরিক কৌশলবিদদের একজন। খ্রিস্টপূর্ব 218 সালে দ্বিতীয় পিউনিক যুদ্ধের সময় তিনি অসম্ভব এক কাজ করেন। তার সৈন্যবাহিনী, যার মধ্যে ছিল যুদ্ধ হাতিও, আল্পস পর্বত পার করে রোমের বিরুদ্ধে একটি অপ্রত্যাশিত দিক থেকে আক্রমণ চালান। তিনি একের পর এক যুদ্ধ জয়ী হন, বিশেষ করে ক্যানাইয়ের কিংবদন্তি যুদ্ধে, যেখানে তিনি দ্বিগুণ সংখ্যক রোমান সেনা পরাজিত করেন। কিন্তু এই সাফল্যের পরেও হানিবাল তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেননি, রোমকে পরাজিত করা। কেন? কারণ তার কোনো শেষ খেলা ছিল না। তিনি জমি জয় করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ সম্পদ এবং মিত্র নিরাপদ করেননি। তিনি রোমকে আত্মসমর্পণ করার আশা করেছিলেন, কিন্তু তারা পুনরায় সংগঠিত হয়ে আক্রমণ করেছিল। অবশেষে বছরগুলোর লড়াইয়ের পর হানিবালকে চতুর পরিকল্পনায় পরাজিত করা হয়, নির্বাসনে যেতে বাধ্য করা হয় এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। মুহূর্তের জয় অর্থহীন যদি পরবর্তী পরিকল্পনা না থাকে। যদি আপনি ফলাফল নিয়ন্ত্রণ না করেন, তবে অন্য কেউ তা নিয়ন্ত্রণ করবে। অধিকাংশ মানুষ কি ভুল করে? তারা আবেগপ্রবণ হয়ে হঠাৎ কাজ করে। তারা স্বল্পমেয়াদী সাফল্যের পেছনে ছুটে, আশা করে সবকিছু নিজের মতোই হবে। কিন্তু আশা কোনো কৌশল নয়। হঠাৎ ইমপ্রোভিশন কেবলই পরবর্তী সংকট পার হতে সাহায্য করে, কিন্তু স্থায়ী শক্তি তৈরি করে না। কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা করলে আপনি নিয়ন্ত্রণ নেন। আপনি বাধা আসার আগেই চিন্তা করে প্রস্তুতি নেন। অন্যরা যখন প্রতিক্রিয়া জানাচ্ছে, আপনি এগিয়ে থাকেন। আপনি খেলা নিয়ন্ত্রণ করেন। তাহলে এত শক্তিশালী পরিকল্পনা করার পরও অধিকাংশ মানুষ কেন ব্যর্থ হয়? তারা মুহূর্তের ফাঁদে পড়ে, পরিকল্পনা না করে প্রতিক্রিয়া দেখায়। তারা আশা ও ইচ্ছাকে পরিকল্পনার পরিবর্তে ধরে। চাপের মধ্যে ইমপ্রোভিশন করে, বিকল্প পরিকল্পনা তৈরি করে না। তারা ভাবেন সব ঠিকঠাক হয়ে যাবে, প্রকৃত বাধা অগ্রাহ্য করে। তারা শুধু সুখী সমাপ্তি দেখে, সেখানে পৌঁছানোর পথ মানচিত্র তৈরি করে না, এবং এই কারণেই তারা হারায়। কিন্তু আপনি যদি খেলাটি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে কিভাবে পরিকল্পনা করবেন? 1, শেষ খেলা নির্ধারণ করুন। চূড়ান্ত লক্ষ্য কী? ক্ষমতা, সম্পদ, প্রভাব। স্পষ্ট হন, কারণ অস্পষ্ট দৃষ্টি অস্পষ্ট ফলাফল দেয়। 2, বাধা চিন্তা করুন। কি ভুল হতে পারে? কে আপনাকে বাধা দেবে? প্রত্যেক হুমকি আগাম চিন্তা করুন। সেরা জেনারেলরা যুদ্ধ জিতে নেন প্রথম যুদ্ধে নামার আগে। 3, ধাপে ধাপে কাজ করুন। দাবার মতো চিন্তা করুন, সাবধানে চাল নিন। প্রতিটি পদক্ষেপ শেষ লক্ষ্যকে আরও কাছে নিয়ে আসবে। 4, সময় নিয়ন্ত্রণ করুন।
কখন এগিয়ে যাবেন, কখন পশ্চাৎপদ হবেন, কখন থামবেন তা জানুন। স্মরণ রাখুন, সফলতা শুধুমাত্র প্রথম পদক্ষেপের মাধ্যমে নয়, বরং শেষ পর্যন্ত চিন্তা করে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে আসে। ল 30, আপনার কৃতিত্বকে সহজ মনে করা। বিশ শতকের শুরুতে হ্যারি হুডিনি পুরো বিশ্বকে মুগ্ধ করেছিলেন হাতকড়া, তালাবদ্ধ বক্স, এমনকি জল ভর্তি ট্যাঙ্ক থেকে অসম্ভবের মতো পালিয়ে যাওয়া দিয়ে। তার দর্শকদের কাছে তিনি প্রায় অতি প্রাকৃত মনে হতেন, কোনো বাধা ছাড়াই সহজে মুক্তি পাচ্ছিলেন। কিন্তু এই জাদুর পেছনে ছিল একদম অন্য কিছু, অবিচল পরিশ্রম। হুডিনি বছরগুলো ধরে তার দক্ষতা অর্জন করেছিলেন, যাতে প্রতিটি পদক্ষেপ যেন স্বাভাবিক হয়ে ওঠে। তার কৃতিত্বকে সহজ দেখিয়ে তিনি রহস্যের আবরণ তৈরি করেছিলেন। মানুষ বিশ্বাস করেছিল তার কোনো বিশেষ প্রতিভা রয়েছে যা সাধারণ মানুষের বাইরে, আর সেই বিশ্বাসই তাকে শক্তিশালী করেছিল। শক্তি শুধু আপনি কি অর্জন করেন তা নয়, বরং আপনি কিভাবে তা উপস্থাপন করেন তাতেই নির্ভর করে। সবচেয়ে শক্তিশালী মানুষেরা এমন ধারণা তৈরি করে যে তাদের সাফল্য সহজেই আসে, কিন্তু আসলে তারা গোপনে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে। অধিকাংশ মানুষ কি ভুল করে? তারা তাদের সংগ্রাম ফাঁস করে, ভেবে এটা আমার সম্মান বাড়াবে, কিন্তু এর বিপরীত হয়, তারা সাধারণ লাগে। যখন কেউ আপনার কষ্ট দেখে, তখন তারা আপনার উজ্জ্বলতা দেখা বন্ধ করে দেয়। তাহলে কিভাবে আপনি সহজাত ক্ষমতার আবরণ তৈরি করবেন? গোপনে কঠোর পরিশ্রম করুন, তারপর মঞ্চে উঠুন। সংগ্রামের চিহ্ন কখনো প্রকাশ করবেন না, আপনার পদ্ধতি গোপন রাখুন। যত বেশি রহস্যময় আপনি হবেন, ততই শক্তিশালী দেখাবেন। এই ধারণাটি নতুন নয়। 1600 শতকে বলদাসারে কাস্তেলিয়নে এটার নাম দিয়েছিলেন স্প্রেজ্জাতুরা, দুরূহ কাজকে সহজ দেখানোর শিল্প। শক্তি মূলত ধারণার উপর নির্ভর করে। যদি কিছু সহজ দেখায়, মানুষ ধরে নেয় আপনি প্রতিভাবান, কিন্তু সংগ্রাম দেখালে মনে করে আপনি শুধু একজন কঠোর পরিশ্রমী। রহস্য মানুষের মুগ্ধতা সৃষ্টি করে। তারা আপনার ক্ষমতা বুঝতে না পারলে বিস্মিত হয়, কিন্তু আপনি যদি বেশি ব্যাখ্যা দেন, তারা ভাবতে শুরু করে যে তারা এটা করতে পারে। বেশি ব্যাখ্যা দিলে জাদু মরে যায়। যদি আপনি সব খুলে বলেন, কেউ আপনার কৌশল নকল করতে পারে বা সেটা ব্যবহার করে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই আইন প্রয়োগে অনেকে ব্যর্থ হয় কেন? কারণ তারা প্রশংসা পেতে চায়, তারা তাদের কঠোর পরিশ্রমের ক্রেডিট চায়, বুঝতে পারে না এটি তাদের ইমেজ দুর্বল করে। তারা বেশি ব্যাখ্যা দেয়, যার ফলে তারা সাধারণ মনে হয়। তারা মনে করে সত্যি বলার সম্মান এনে দেবে, কিন্তু বাস্তবে তা কম দক্ষতার ইঙ্গিত দেয়। এই আইন শিখতে হলে মেনে চলুন দুটি মূল নিয়ম। 1, রহস্য বজায় রাখুন। যত কম পরিশ্রম দেখাবেন, তত বেশি মুগ্ধতা আসবে। মানুষ মনে করবে আপনার ক্ষমতা সীমাহীন। 2, ধারণা নিয়ন্ত্রণ করুন। যদি মানুষ বিশ্বাস করে আপনি কম পরিশ্রমে আরও বড় সাফল্য পেতে পারেন, তারা শুধু আপনাকে মুগ্ধ করবে না, আপনাকে ভয়ও পাবে। শক্তির চেয়ে বড় ভ্রম কেবল পাওয়া নয়, বরং এটাকে সহজ দেখানো। ল 31, বিকল্পগুলো নিয়ন্ত্রণ করুন। অন্যদের খেলতে দিন আপনার দেওয়া পথগুলো দিয়ে। 1600 শতকে ইভান দ্য টেরিবল দুটি বড় হুঙ্কার মুখোমুখি হয়েছিলেন। বিদ্রোহী অভিজাতরা, যারা তার শাসনকে অমান্য করেছিলেন, আর বাইরে থেকে রাশিয়ার শত্রুরা। যদি সে বিদ্রোহীদের দমন করতেন, তবে তার প্রতিরক্ষা দুর্বল হতো, আর যদি বাইরের শত্রুদের দিকে বেশি মনোযোগ দিতেন, বিদ্রোহীরা আরও সাহসী হয়ে উঠত। সুতরাং তিনি একটি কঠিন দ্বিধার সৃষ্টি করলেন। 1564 সালে হঠাৎ করে ইভান মস্কো ছেড়ে চলে গেলেন, দাবি করে তিনি এত বিরোধের মাঝে আর শাসন চালাতে পারবেন না। শহর আতঙ্কিত হয়ে পড়ল, কারণ রাজা না থাকায় তারা নিজেকে নিরাপদ মনে করছিল না। মানুষ ভয় পেয়েছিল বিদ্রোহীরা ক্ষমতা দখল করে রাশিয়াকে বিশৃঙ্খলায় ফেলে দেবে। নিরাশ হয়ে তারা ইভানের কাছে ফিরে আসার আবেদন করল। ইভান রাজি হলেন, কিন্তু শর্ত ছিল একটাই,
তারা তার সম্পূর্ণ শাসন মেনে নিবে, কিন্তু আসলেই সেখানে কোনো সত্যিকারের বিকল্প ছিল না, শুধুই একটি ভ্রান্তি ছিল। শ্রেষ্ঠ ছলনা মানুষকে মনে করিয়ে দেয় তারা নিয়ন্ত্রণে আছে, যদিও বাস্তবে প্রতিটি বিকল্পই আপনার কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিয়ে যায়। কেন এই কৌশল কাজ করে? সম্পূর্ণ স্বাধীনতা মানুষকে প্রতিভার দেয়। অনেক বিকল্প থাকার ফলে তারা বিভ্রান্ত হয় এবং অনিশ্চয়তা তাদের ভয় দেয়। তাই মানুষ একগুচ্ছ নিয়ন্ত্রিত বিকল্প পছন্দ করে, যেখানে তারা মনে করে তারা নিয়ন্ত্রণ। দক্ষ কৌশলীরা একক পথ চাপিয়ে দেয় না, তারা 2 বা 3টি পথ তৈরি করে, যেগুলো সবই একই গন্তব্যে নিয়ে যায়। কিভাবে করবেন? বিকল্পগুলোকে রঙিন করুন। আপনি যে বিকল্প চান সেটাকে সবচেয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন, আর অন্য বিকল্পগুলোকে কম আকর্ষণীয় দেখান। এটা বিশেষ করে তখন কাজে লাগে যখন আপনি উচ্চপদস্থ কারো সঙ্গে ডিল করছেন। বিপরীতকারীকে চাপ দিন। কিছু মানুষ যে কোনো অবস্থাতে কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে। তাদের এমন দিকে ঠেলে দিন যা আপনি আসলে চান। তাদের স্বভাব দেখে বুঝতে পারবেন তারা যে বিপরীতটি করবে সেটাই আপনি চেয়েছেন। খেলার মাঠ বদলান। বিকল্পগুলো সীমাবদ্ধ করার পরিবর্তে পরিবেশ এমনভাবে পরিবর্তন করুন যাতে আপনার কাঙ্ক্ষিত সিদ্ধান্তটাই একমাত্র বাস্তব বিকল্প হয়। মানুষ মনে করবে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আসলে আপনি পরিবেশ সাজিয়েছেন। বিকল্পগুলো সংকুচিত করুন। কিছু মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয়ে দীর্ঘক্ষণ দ্বিধাগ্রস্ত হয়। সময়ের সঙ্গে বিকল্পগুলোকে ক্রমে খারাপ করুন, যাতে তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা যায়। দোষের ভাগীদার বানান। কাউকে এমন কোনো অপরাধে যুক্ত করুন যা তাদেরকে আপনাকে নিয়মিতভাবে আনুগত্য করতে বাধ্য করবে। যৌথ অপরাধ মানুষকে একসাথে বেঁধে রাখে। দ্বিধার শিং। মানুষকে 2টি খারাপ বিকল্প দিন, যাতে তারা যেটাই বেছে নিক না কেন তাদের জন্য ক্ষতিকর। তখন তারা তৃতীয় কোনো বিকল্পের জন্য লড়াই করবে যা আপনি গোপনে চান। সতর্কতা। বিকল্প নিয়ন্ত্রণ অত্যন্ত শক্তিশালী, কিন্তু সূক্ষ্মভাবে করতে হয়। যদি মানুষ বুঝে যায় যে তাদের নিয়ে ছল করা হচ্ছে, তাহলে তারা জেদ নিয়ে প্রতিরোধ করবে, এমনকি যদি বিকল্প যুক্তিযুক্তও হয়। ল 32। মানুষের কল্পনায় খেলুন। 1500 শতকের শুরুতে স্প্যানিশ বিজয়ীরা নতুন জগতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। অসীম ধনের প্রতিশ্রুতি তাদের চালিত করেছিল। নেতা এরনান কার্তেজ তার সৈন্যদের কখনো বলেনি এটা এক নির্মম অনিশ্চিত যুদ্ধ হবে, অনেকেই মারা যাবে। এটা বললে তাদের মনোবল ভেঙে পড়ত। বরং তিনি তাদেরকে স্বপ্ন দেখালেন অবর্ণনীয় ধন আর চিরন্তর গৌরবের, এবং এটি কাজ করেছিল। এদের মধ্যে বেশিরভাগ দরিদ্র এবং মুক্তির আশায় অতিষ্ঠ ছিল। এই বিশ্বাস তাদের অসম্ভব পরিস্থিতির মুখেও লড়াই করতে বাধ্য করেছিল এবং শেষ পর্যন্ত শক্তিশালী সাম্রাজ্যগুলো পতিত হয়েছিল। বাস্তবতা অনেক সময় এড়িয়ে যাওয়া হয় কারণ এটা কুৎসিত। মানুষ যখন কষ্টে থাকে তারা খুব কমই স্বীকার করে যে তাদের নিজের সিদ্ধান্তই তাদের এই অবস্থায় নিয়ে এসেছে। তারা বাইরে থেকে কোনো কারণ খোঁজে, সরকার, অর্থনীতি, ভাগ্য, এমনকি ভাগ্যকেও দোষারোপ করে। আর যদি সমস্যা বাইরে থেকে আসে, তাহলে সমাধানটাও বাইরে থেকে আসবে। কেউ একজন রক্ষক, শর্টকাট, অলৌকিক কিছুর প্রতীক্ষা। এই জন্য মানুষ নেতাদের, প্রভাবশালীদের এবং গুরুরা আকৃষ্ট হয় যারা এমন পথ দেখায়। কিন্তু প্রধান কথা হলো, কখনোই কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে উন্নতির কথা বলবেন না। এটাই মানুষ শুনতে চায় না। তারা সত্যি চায় না, তারা চায় একটি গল্প যেখানে রূপান্তর হয় এক মুহূর্তে, সহজে এবং অবশ্যম্ভাবীভাবে। যদি আপনি বুঝতে পারেন মানুষ কি বিশ্বাস করতে চায়, আপনি তাদের কাজ গঠন করতে পারেন। মানুষের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে এমন 4টি কল্পনা। 1. অপরিবর্তনীয় পরিকল্পনার কল্পনা। সাফল্য সময়, পরিশ্রম এবং ত্যাগের দাবি করে, কিন্তু মানুষ ধৈর্য রাখতে পারে না। তারা বিশ্বাস করতে চায় এক ম্যাজিক্যাল ইভেন্টে
যা সব কিছু বদলে দেবে, যেমন জেতার লটারির টিকিট, গোপন সূত্র এবং শর্টকাট। যদি আপনি তাদের এই তাৎক্ষণিক রূপান্তরে স্বপ্ন বিক্রি করতে পারেন, তারা শুধু বিশ্বাস করবে না, লড়াই করবে সেটাকে রক্ষা করার জন্য। 2. পলায়নের কল্পনা। বাস্তবতা, নিয়ম, দায়িত্ব এবং সীমাবদ্ধতায় ভরা। কিছু মানুষ স্বপ্ন দেখে সবকিছু ছেড়ে নতুন এক জগতে যাওয়ার, সেখানে অসীম স্বাধীনতা আর রোমাঞ্চ আছে। এই কারণেই কাল্ট, চরমপন্থী আন্দোলন এবং বিলাসবহুল জীবনযাত্রার প্রভাবশালীরা বিক্রি করে এই ধারণায় যে আপনি স্বাভাবিক জীবন ত্যাগ করে অন্য কেউ হয়ে উঠতে পারেন। 3. ঐক্যের কল্পনা। সমাজ বিভক্ত, প্রতিযোগিতা, স্বার্থপরতা এবং সংঘর্ষে, কিন্তু মানুষ চায় এমন এক পথ যেখানে সবাই একসাথে এসে পারফেক্ট সঙ্গতি সৃষ্টি করবে। এটা কাজ করে কারণ মানুষ অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষা রাখে। যারা ঐক্যের প্রতিশ্রুতি দেয় তারা ব্যাপক সমর্থন পায়, জাতীয়তাবাদ, ধর্ম বা মতাদর্শের মাধ্যমে। কিন্তু এই কল্পনাটাও সবচেয়ে বিপজ্জনক, যেটা প্রায় শোষণ করে এক ধরনের জনসাধারণের নেতা। 4. অপরিবর্তনীয় জিনিস পাল্টানোর কল্পনা। অতীত শেষ হয়ে গেছে, মৃত্যু চূড়ান্ত, কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় হারানো কিছু ফেরত পাওয়া যাবে। পুরনো যুগ, দ্বিতীয় সুযোগ, এমনকি মৃত্যুকে প্রতারণা করার উপায়। স্মৃতিচারণা একটা শক্তিশালী মাদক। যারা এটা জানেন তারা মানুষকে ছায়ার পিছনে ছুটতে বাধ্য করতে পারেন। কিন্তু কল্পনাটি জীবিত রাখতে সেটা একটু দূরে থাকতে হবে। যখন খুব বাস্তব হয় তখন এর শক্তি কমে যায়। ভেবে দেখুন, যদি একজন স্বঘোষিত গুরু সত্যি সব প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে মানুষ আর তার দরকার থাকবে না, তার প্রভাব হারিয়ে যাবে। এই কারণেই বুদ্ধিমান প্ররোচকরা কখনো সম্পূর্ণভাবে মায়া বাস্তবায়ন করতে দেয় না। তারা মানুষকে চিরকাল আশায় রাখে, বিশ্বাস করতে থাকে যে সফলতা কোনো কোণেই অপেক্ষা করছে। কারণ একবার কেউ কল্পনা আসক্ত হয়ে গেলে তারা যে কোনো জায়গায় আপনার পিছনে চলবে। ল 33। প্রতিটি মানুষের দুর্বলতা চিনে নাও। যে এডগার হুভার ওয়াশিংটন ডিসির রাজত্ব করতেন দশক ধরে, শুধু না যে তিনি FBI এর প্রধান ছিলেন, কারণ তিনি সবার গোপন কথা জানতেন। তিনি রাজনীতিবিদ, সেলিব্রিটি এবং জনকণ্ঠের ব্যাপারে বিস্তৃত ফাইল রাখতেন। এই ফাইলগুলো শুধু রেকর্ড ছিল না, এটা ছিল অস্ত্র। যে কোনো সময় হুভার প্রকাশ করতে পারতেন একটি কেলেঙ্কারি, গোপন অভ্যাস অথবা অতীতের কোনো দাগ। এই জন্যই খুব কম মানুষ তার ক্ষমতার বিরুদ্ধে কথা বলার সাহস পেত। প্রত্যেকেরই একটি দুর্বলতা থাকে, একটা সুরাহার অক্ষমতা, গোপন আনন্দ বা নিয়ন্ত্রণহীন আবেগ। কেউ কেউ এটা স্পষ্টভাবে দেখায়, কেউ কেউ মুখোশের নিচে লুকিয়ে রাখে। মানুষের দুর্বলতা খুঁজে বের করে কৌশলগতভাবে ব্যবহার করলে আপনি তাদের উপর নিয়ন্ত্রণ এবং প্রভাব পেতে পারেন। কিভাবে কারো দুর্বলতা আবিষ্কার করবেন? 6টি মূলনীতি। 1. অকথিত সংকেত পড়ুন। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, কেউ সত্যি গোপন রাখে না, তার ঠোঁট চুপ থাকলেও আঙ্গুল ফিসফিস করে কথা বলে। মানুষ তাদের দুর্বলতা জানে না, যেভাবে প্রকাশ করে। তারা ওয়েটার বা অধীনস্থদের সাথে কেমন আচরণ করে দেখুন। ক্ষমতা তাদেরকে গর্বিত করে না, এটি উদার। এটি তাদের উত্তেজিত করে, রাগায় বা ভাবতে বাধ্য করে। প্রশংসা ও সমালোচনার প্রতি তাদের প্রতিক্রিয়া কেমন? তারা প্রশংসার আকাঙ্ক্ষী নাকি অবজ্ঞা থেকে দূরে থাকে? কিন্তু শুধু অবজার্ভ করা নয়, কিভাবে করবেন সেটাই গুরুত্বপূর্ণ। নিজেকে আগ্রহী প্রমাণ করুন। মানুষ যারা শুনে তারা গোপন কথা খুলে বলে। প্রথমে একটি সাধারণ গোপন কথা শেয়ার করুন, এতে তারা গভীর কিছু ফাঁস করবে। 2. তাদের অভ্যাস লক্ষ্য করুন। তাদের টিপ দেওয়ার ধরন, পোশাক, সংগ্রহ কেমন, এসব অনেক কিছু বলে। তারা কি পুজো করে, কি অনুসরণ করে, কি ভয় পায়, তা খুঁজে বের করুন। আপনি বুঝতে পারবেন কিভাবে তাদের নিয়ন্ত্রণ করবেন। 3. নিরস্ত্র শিশুকে খুঁজে বের করুন। প্রায় সব বড়দের দুর্বলতা শৈশবের ক্ষত থেকে জন্ম নেয়। যে অতিরিক্ত আদর পেয়েছে সে লুকানোর লোভ পোষণ করে। যে ভালোবাসা বা স্বীকৃতি পায়নি সে শৈশবের জন্য আকৃষ্ট হয়।
একবার আপনি যা তারা পায়নি খুঁজে বের করলেন, আপনি সেই অনুভূতি সরবরাহ করে তাদের উপর আবেগিক নির্ভরতা গড়ে তুলতে পারেন। 4. বিরোধিতাগুলো লক্ষ্য করুন। মানুষ প্রায় তাদের প্রকৃত স্বভাবের বিপরীত ছড়ায়। ভীরু লোক সাহস চায়, আগ্রাসী লোক আসলে অনিরাপদ, অতিমাত্রায় গুরুতর লোক গোপনে রোমাঞ্চ খোঁজে। তারা নিজেদের প্রকৃত চরিত্র লুকাতে অতিরঞ্জিত আচরণ করে। তাদের প্রকৃত আকাঙ্ক্ষা বুঝলে আপনি তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন। 5. দুর্বল লিঙ্ক চিহ্নিত করুন। সবার নিয়ন্ত্রণ সহজ নয়, কিন্তু তাদের কাছাকাছি কারো ওপর প্রভাব ফেলা যায়। প্রত্যেক নেতার কাছে এমন একজন উপদেষ্টা, আত্মীয়, সঙ্গী বা বিশ্বাসযোগ্য কেউ। তাদের পছন্দ করুন, তাহলে আসল টার্গেটের উপর অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ পাবেন। 6. আবেগের শূন্যস্থান পূরণ করুন। মানুষ দুই প্রধান আবেগিক শূন্যতায় চালিত: অনিরাপত্তা এবং অখুশি। অনিরাপদরা স্বীকৃতি চায়, তাদের প্রশংসা করুন, তারা আপনার অনুমোদনের পেছনে ছুটবে। অখুশিরা পালানোর পথ খুঁজে পায়, তাদের সুখের উৎস হন এবং তাদের আবেগ নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত কথা। বেশিরভাগ মানুষ তাদের সমস্যার সমাধান চায় না, তারা চায় মনে করতে তারা সমস্যার সমাধান করেছে। এই ইলেশন দিলেই তারা সারা জীবন আপনার উপর নির্ভর করবে। আবেগকে কাজে লাগান। কামনা, লোভ, ভয়, অহংকার, এই আবেগগুলো যুক্তির উপরে চলে যায়। একজন প্যারানয়েড লোক যে কোনো হুমকি বিশ্বাস করবে। লোভী মানুষ যে কোনো সুযোগে ঝাঁপিয়ে পড়বে। অহংকারী মানুষ প্রশংসায় ভেসে যাবে। যখন মানুষ নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে না, তখন আপনি তাদের নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু ম্যানিপুলেশন ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত আবেগ উস্কে দিলে তারা অনির্দিষ্ট প্রতিক্রিয়া দিতে পারে। ভীরু মানুষকে সাহসী করলে তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে। স্বীকৃতি প্রার্থী ক্লিনজি বা ডিপেন্ডেন্ট হতে পারে। ভয়ের মুখোমুখি মানুষ হঠাৎ আক্রমণাত্মক হতে পারে। সুতরাং ভারসাম্য রাখুন। প্রয়োজন হলে চাপ দিন, কিন্তু কখন পিছু হটতে হবে জানুন। কারণ একবার কেউ বুঝে গেলে সে নিয়ন্ত্রিত, সে স্বাধীনতার জন্য যা কিছু করবে। ল 34, নিজের মতো রাজকীয় হও। রোমের সম্রাট হওয়ার আগে জুলিয়াস সিজার রাজা হয়ে আচরণ করতেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করতেন, দৃষ্টিনন্দন পোশাক পরতেন, নেতৃত্বের সঙ্গে কথা বলতেন এবং সৈন্যদের এমনভাবে আদেশ দিতেন যেন তার শাসন অধৈর্য ছিল। রাজা হিসেবে নিজেকে ধারণ করায় মানুষ তাকে রাজা মনে করতে শুরু করল। যখন সময় এলো তার ক্ষমতা গ্রহণের, প্রাকৃতিক মনে হল, যেন এটি তার ভাগ্যে লেখা ছিল। অধিকাংশ মানুষ তাদের ক্ষমতা দাবি করে না কারণ তারা ট্যালেন্ট বা আকাঙ্ক্ষা কম নয়, বরং তারা ভয় পায় অন্যরা তাদের কেমন দেখবে। তারা মনে করে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে তারা অহংকারী মনে হবে। তাই তারা নিজেদের যোগ্যতা লুকিয়ে রাখে মিথ্যা নম্রতার আড়ালে, যা তাদের সত্যিকারের সম্মান পাওয়া থেকে বিরত রাখে। সমস্যা: এভাবে আচরণ করলে মানুষ আসলে সম্মান দেয় না। তারা বোঝে এটা কেবল অভিনয়, আর তাতে জন্ম হয় অবজ্ঞা। আরেকটা বড় সমস্যা হলো, যখন একজন নেতার স্বাভাবিক দূরত্ব কমিয়ে দেয়, তখন তার মধ্যে ভয় বা শ্রদ্ধা উদ্রেক করার ক্ষমতা চলে যায়। মিস্টিক থাকবেন না, তারা সাধারণ বা ভুলে যাওয়ার মতো হয়ে যায়। ক্ষমতার জগতে ভুলে যাওয়া মানে মৃত্যুর সমান। প্রকৃত বিষয়ে অনেকে নিজেদের মহাত্মের যোগ্য মনে করেন না, তাই তারা নিজেকে সীমাবদ্ধ করে ফেলে। তাদের আকাঙ্ক্ষা ছোট করে মধ্যমতা মেনে নেয়। কিন্তু সত্য হলো, বিশ্ব আপনাকে সেভাবে গ্রহণ করে যেভাবে আপনি নিজেকে উপস্থাপন করেন। ছোট হয়ে আচরণ করলে ছোট থাকবেন, রাজকীয় হলে রাজা হিসেবে বিবেচিত হবেন। সম্মান পেতে হলে আচরণ করুন যেন আপনি সেটা পাওয়ার যোগ্য। নিজের ভাগ্য ও মূল্য একদম বিশ্বাস করুন, তাহলে অন্যরাও বিশ্বাস করবে। আত্মবিশ্বাস চুম্বকের মতো কাজ করে। যারা নিজের মহত্বের বিশ্বাস করে তারা মানুষের আকর্ষণের কেন্দ্র হয়। নিশ্চিতভাবে চলুন, মানুষ ধরে নেবে আপনার নেতৃত্বের অধিকার আছে। অধিক চাহিদা রাখুন, তারা মনে করবে আপনি বেশি মূল্যবান। বিশ্ব আপনার তৈরি ইমেজের প্রতিফলন।
কিন্তু মুকুট শুধু আত্মবিশ্বাস নয়, তা হলো আপনি কিভাবে চলেন ও নিজেকে ধারণ করেন। সাধারণ থেকে নিজেকে আলাদা রাখুন, কিন্তু অহংকারী হবেন না। গৌরবশালী হন, কিন্তু টানাপোড়েনে না থাকুন। আত্মবিশ্বাস দেখান, অহংকার নয়। আপনার শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করবেন না। সত্যিকারের ক্ষমতা কখনো অনুমোদনের জন্য পুজো করে না। একজন আসল শাসক অন্যদের বোঝানোর প্রয়োজন পড়ে না, তিনি নিজেই তা প্রমাণ করেন আর সবাই তার অনুসরণ করে। রাজকীয় ছাপ আরও দৃঢ় করার কিছু কৌশল। 1. কলম্বাস কৌশল। বৃহৎ দাবি করুন। ক্রিস্টোফার কলম্বাস এক সাধারণ পণ্য ব্যবসায়ীর ছেলে ছিলেন, কিন্তু তিনি বড় মাপের লোকের মতোই দাবি করেন। তার অভিযানের জন্য অর্থ চান যখন তিনি ভিক্ষা করেন, বরং বড় বড় উপাধি, ধন ও উত্তরাধিকারের দাবি করেছিলেন। উচ্চ দাম করলে মানুষ আপনাকে গুরুত্ব সহকারে নেয়, যদি আপনি কম চান কম পাবেন। 2. দাউদ ও গলিয়াত কৌশল। সর্বশক্তিশালীকে চ্যালেঞ্জ করুন। একজন শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ানো আপনাকে তাদের সমতলে নিয়ে যায় অন্যদের চোখে। বিশ্ব আপনাকে আপনার প্রতিপক্ষের শক্তির দ্বারা মাপে। 3. উপহার কৌশল। সমতা প্রতিষ্ঠার জন্য উপহার দিন। একজন উচ্চ পর্যায়ের ব্যক্তিকে মূল্যবান কিছু দিলে এটা শক্তির ভারসাম্য পরিবর্তন করে। আপনি আর দরিদ্র নয়, বরং সমকক্ষ মূল্যবান কিছু দিচ্ছেন। এতে তারা আপনাকে আলাদা দৃষ্টিতে দেখে এবং আপনাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আপনার পক্ষে ঝুঁকে যায়। সতর্কতা, অতিরিক্ত আত্মবিশ্বাস ঝুঁকিপূর্ণ। কিছু ভুল থেকে বাঁচুন। অন্যদের লজ্জা দিয়েও না, এতে শত্রু জন্ম নেয়। অনেক উপরে উঠেও দাঁড়াবেন না, কারণ অপ্রাপ্য হলে সহজেই লক্ষ্যবস্তু হয়ে পড়বে। মিথ্যা অশালীনতা এড়িয়ে চলুন। কিছু মানুষ কুরুচিপূর্ণ বা অতিরিক্ত হয়ে ক্ষমতা পাওয়ার চেষ্টা করে, কিন্তু তা টেকসই হয় না। ল 35। সময়ের কৌশল আয়ত্ত করুন। জন ডি রকফেলারের মতো মানুষ, যারা ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, তারা কখনো অস্থির হয়ে কাজ করেন। তিনি জানতেন শক্তি আসে জানার মাধ্যমে কখন পদক্ষেপ নিতে হবে। প্রতিযোগীদের প্রতিটি সুযোগ আক্রমণ করার বদলে তিনি ধৈর্য ধরে অপেক্ষা করতেন। যখন বাজার তার পক্ষে না থাকত, তখন তিনি লড়াই করতেন না, বরং সময়কে কাজে লাগাতেন। অর্থনৈতিক মন্দার সময় যখন তেল কোম্পানিগুলো সংকটে ভুগছিল, রকফেলার সুযোগ নিলেন। তিনি তাদের কম দামে কিনে তার সাম্রাজ্য বাড়ালেন। অন্যরা যখন প্রতিক্রিয়া দেখিয়ে নিজেকে শেষ করে দিচ্ছিল, তিনি সময় নিয়ন্ত্রণ করছিলেন। তিনি তখনই পদক্ষেপ নিতেন যখন সর্বোচ্চ প্রভাব ফেলতে পারতেন। সময় নির্দিষ্ট নয়, এটি আমাদের অনুভূতির উপর নির্ভর করে। একটি শিশুর গ্রীষ্মকাল অনন্ত মনে হয়, কিন্তু বয়স্কদের বছর মুহূর্তে উধাও হয়ে যায়। অধৈর্য মানুষ সময়ের দাস। তারা সবসময় প্রতিক্রিয়া করে, তাড়াহুড়া করে। তাড়াহুড়া দুর্বলতার লক্ষণ। এটি দেখায় আপনি নিয়ন্ত্রণে নেই। কিন্তু ক্ষমতাশীলরা সময়ের মালিকের মতোই আচরণ করে। তারা অপেক্ষা করে, পর্যবেক্ষণ করে এবং শুধু সঠিক মুহূর্তে কাজ করে। সময় নিয়ন্ত্রণ করলে আপনি দূরদৃষ্টি পাবেন, ফাঁদ এড়াতে পারবেন, সুযোগ নিতে পারবেন। বিস্তারিতভাবে সময়কে আয়ত্ত করতে হলে 3 ধরনের সময়ও তাদের কৌশল শিখতে হবে। 1. দীর্ঘ সময় অপেক্ষার শিল্প। কিছু কিছু জিনিস দ্রুত হয় না, ক্ষমতা ধীরে ধীরে গড়ে ওঠে, যা দীর্ঘস্থায়ী হয়। ভয় বা অধৈর্য থেকে কাজ করলে বাধা আরও বেড়ে যায়। কখনো কখনো সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোনো কাজ না করা। এখানে সামুদ্রিক ঢেউ কৌশল কাজ করে। ইতিহাসের প্রভাবের বিরুদ্ধে লড়াই না করে সেই প্রবাহে চড়ুন। কিন্তু মনে রাখবেন, যা উঠে তা নামবে। কখন পিছু হটতে হবে জানাটাও গুরুত্বপূর্ণ। যেমন একজন বুদ্ধিমান বিনিয়োগকারী বাজার পতনের সময় আতঙ্কিত হয় না, সঠিক সময়ে সস্তায় কিনে লাভ পায়। 2. শক্তির সময়। অন্যদের গতি নিয়ন্ত্রণ করা। সময় শুধু অপেক্ষা করা নয়, অন্যদের সময় নিয়ন্ত্রণ করাও। যদি আপনি আপনার প্রতিপক্ষকে তাড়াহুড়া করতে বা তাদের ছন্দ ভাঙতে পারেন, আপনি নিয়ন্ত্রণ পাবেন। এখানে চেস খেলোয়াড় কৌশল প্রযোজ্য।
মহান দাবাড়ুরা গেমের গতি নিয়ন্ত্রণ করে, কখনো দ্রুত, কখনো ধীরে খেলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে। আপনাকেও কথোপকথন, দর কষাকষি ও দ্বন্দ্বে ছন্দে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যরা অধৈর্য হলে ধীর হতে হবে, তারা দ্বিধান্বিত হলে দ্রুত এগুতে হবে। 3. শেষ সময়ে আঘাত হানার মুহূর্ত। ধৈর্য তখনই মূল্যহীন যখন কাজ করার সময় এসে গেছে। যখন সঠিক মুহূর্ত আসে তখন দ্রুত এবং চূড়ান্ত পদক্ষেপ নিন। আপনার প্রতিপক্ষ যেন এমনভাবে হতবাক হয় যে তারা প্রতিক্রিয়া দেখাতে না পারে। এখানে সাপের সুরকার কৌশল প্রযোজ্য। সাপের সুরকার সাপকে মোহিত করে রাখে, কিন্তু আঘাত হানতে হলে কোনো দ্বিধা দেখায় না। ক্ষমতাতেও একই কথা প্রযোজ্য। আপনি অপেক্ষা ও প্রস্তুতি নিতে পারেন, কিন্তু সুযোগ এলে তাৎক্ষণিক কাজ করতে হবে। একটা সামান্য বিলম্ব বছরগুলোর প্রস্তুতি নষ্ট করে দিতে পারে। ল 36। সেরা প্রতিশোধ হলো অগ্রাহ্য করা। একদিন যখন ডিওজেনিস সূর্যের নিচে শুয়েছিল, আলেকজান্ডার দ্য গ্রেট তাকে যা কিছু চাইবে তা দেওয়ার প্রস্তাব দিলেন। অবিচলভাবে ডিওজেনিস বললেন, হ্যাঁ, তবে আমার সূর্যের আলো থেকে সরো। তার এই সাহসী জবাব আলেকজান্ডার ও তার সঙ্গীদের অবাক করে দিল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তাকে সবকিছু দেওয়ার প্রস্তাব দিলেও ডিওজেনিস কিছুই চায়নি। এক কথায় তিনি প্রমাণ করলেন যে তিনি শক্তি ও সম্পদের বাইরের কারো নিয়ন্ত্রণে নয়। শক্তি সংগ্রাম সাধারণত দুই দিক দিয়ে চলে। এক, কেউ আপনার থেকে কিছু চায়, আপনার সময়, শক্তি বা প্রতিক্রিয়া। 2, আপনি অন্যদের থেকে কিছু পেতে ছুটছেন। উভয় ক্ষেত্রেই যিনি কম প্রভাবিত দেখান তিনি অধিক ক্ষমতা রাখেন। মানুষ প্রতিক্রিয়া আশা করে। আপনি যত বেশি অপমানের প্রতিক্রিয়া দেবেন তত বেশি নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেবেন। কিন্তু আপনি যদি এমন আচরণ করেন যেন কিছুই ঘটেনি, আপনি তখন তাকে সম্পূর্ণরূপে ক্ষমতা থেকে হারিয়ে দেন। ভাবুন তো, কেউ আপনাকে অপমান করলো, আপনি প্রতিক্রিয়া দেখাবেন নাকি তাদের কথায় আপনার নিচের এক প্রতিদ্বন্দ্বী আপনাকে উত্তেজিত করার চেষ্টা করছে? আপনি লড়বেন নাকি তাদের অবসন্ন হতে দেবেন? এক ব্যর্থতা হলো আপনি আতঙ্কিত হবেন নাকি এগিয়ে যাবেন যেন কিছুই হয়নি। আপনি যত কম প্রতিক্রিয়া দেখাবেন তত বেশি নিয়ন্ত্রণে থাকবেন। আর যার সত্যি মোকাবেলা করতে হবে সেটি চুপি চুপি করবেন। কখনো জনসম্মুখে প্রতিক্রিয়া দেখিয়ে তাদের খুশি করবেন না। কিন্তু যখন আপনি আসলে কিছু চান তখন ইচ্ছে এক ধরনের দ্বন্দ্বে পরিণত হয়। আপনি ছুটবেন আর তা আপনার থেকে দূরে চলে যাবে। উপেক্ষা করবেন আর তা আপনার কাছে আসবে। আপনি যত বেশি ছুটবেন তত বেশি ক্ষমতা তাকে দিবেন। খোলা মনে যদি আপনি কিছু চান তা তাড়াতাড়ি পালিয়ে যাবে, কিন্তু আপনি যদি উদাসীন ভঙ্গিতে আচরণ করেন তখন হঠাৎ তা আপনার কাছে আসবে। ভাবুন তো, কেউ যদি ভালোবাসা বা অনুমোদন পেতে ছুটে বেড়ায়, তারা বারবার আকর্ষণের চেষ্টা করে কিন্তু উপেক্ষিত হয়। কিন্তু যারা চলে যায় তারা হয়ে ওঠে এক পুরস্কার। এটাই রহস্য। কিছুই আপনাকে নাড়া দিতে পারবে না এমন ভঙ্গি সবচেয়ে শক্তিশালী। কিছু হারান, আচরণ করুন যেন কখনো তা গুরুত্বপূর্ণ ছিল না। আপনি যে চাকরি পেতে পারেননি, আপনি যে ব্যক্তিকে পছন্দ করেছিলেন সে আপনাকে প্রত্যাখ্যান করল, যে সুযোগ হাতছাড়া হলো, সবকিছু সহজে ভুলে যান, কারণ আপনি যত কম যত্ন নেবেন অন্যরা তত বেশি করবে। দ্য 48 লস অফ পাওয়ার বইটি থেকে 36তম ল পর্যন্ত ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।